ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, আজকে একটা সম্পূর্ণ অন্যরকমভাবে একটা ডিসকাশন করব, সেটা তোমাদের অবশ্যই প্রত্যেকের জানা দরকার। অনেকেই এই বিষয়ে আমাকে জানতে চেয়েছে, মানে বিভিন্ন রকম মেসেজ করে জানতে চাওয়া হয়েছে কীরকম যে এসসি এসটি ওবিসি এবং জেনারেলদের রিক্রুটমেন্ট প্রসেসটা অ্যাকচুয়ালি রেল বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোন রুল ফলো করে, এটার মধ্যে কি আছে। আর একটা প্রশ্ন হচ্ছে বয়স। মনে করো দুজন ক্যান্ডিডেট একই রকম নাম্বার যদি পায়, সেক্ষেত্রে কি হবে। তো এই তুল্যমূল্য বিচার করে আজকের প্রথম যে কোয়ারিজটা সেটা তোমাদেরকে একটু বলি। দেখো, মনে করো, আমি আগে ভালো করে বোঝাই। মনে করো আমি 100টা ভ্যাকান্সি আছে, ঠিক আছে। তো 100টা ভ্যাকান্সির মধ্যে 50টা মনে করো ইউআর, ঠিক আছে। জেনারেল, ইউআর মানে জেনারেল, জেনারেল বলে কিছু হয় না, ইউআর আনরিজার্ভ, যেরকম আমরা ট্রেনে আনরিজার্ভ কামরাতে উঠি। ওকে, সেখানে এসসি এসটি ওবিসি না, সেখানে ছেলে মেয়ে সবাই উঠতে পারে। আচ্ছা, এবার আসি, মনে করো তার মধ্যে 20টা ওবিসি আছে। 100টার মধ্যে 50টা জেনারেল, 20টা ওবিসি, ঠিক আছে। আর 15টা মনে করো এসসি, 8টা মনে করো এসটি, আর বাকি যেসব থাকে তাই ধরে নাও, আমি ওগুলো আর যাচ্ছি না। এইবার ইডব্লিউএস মনে করো, বাকি এরকম ধরে নাও আর কি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কীরকম সিলেকশান হয়, প্রিলিমস কীরকম হয়, মেন কীরকম, যারা একদম নতুন তারাও ব্যাপারটাকে বুঝে নাও। এই যে 50টা ইউআর সিট থাকছে, সেই 50টা ইউআর সিটের মধ্যে এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান না, সরি, ইডব্লিউএস, এরা সবাই কিন্তু যেতে পারবে। আরেকবার বলি, মানে ইউআরটা সবার জন্য ওপেন দ্বার, ঠিক আছে। কিন্তু এখানে একটা সব থেকে বড় পয়েন্ট অনেকেই জানা নেই, যে মনে করো কোনো একটা চাকরির পরীক্ষার বয়স 30 বছর। তো 30 বছর যদি তোমার ক্রস করে যায়, তাহলে তুমি শুধুমাত্র কোঠা, মানে ওবিসি এসসি এসটি বা মানে আর যা কোঠা আছে, সেই কোঠা অনুযায়ী তুমি কিন্তু বয়সের সুযোগটা পাবে, রাইট। কিন্তু সে কখনোই ইউআরের মধ্যে ঢুকতে পারবে না, কারণ বয়স তার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। আই হোপ আমি বোঝাতে পারলাম। এইবার কি হবে, 50টা সিটের মধ্যে যাদের মনে করো বয়স এসসি এসটি ওবিসি বা যারা রিজার্ভেশন রয়েছে, তারাও জেনারেলে মানে ইউআরের মধ্যে ঢুকতে পারবে। ধরে নেওয়া হচ্ছে 50টার মধ্যে টপ টু বটম যখন মেরিট লিস্ট হচ্ছে, তখন মনে করো 25 জনা শুধু ইউআরের ছেলেমেয়েরা চান্স পেল। আর বাকি যে 25 জনা, এতও হয় না, তো আরও বাকি যে 25 জনা ওর মধ্যে ঢুকে গেল এসসি এসটি ওবিসি, সব ঢুকে গেল। তাহলে ইউআর মাত্র 50টা সিটে এনজয় করতে পারলো, বাকিরা কিন্তু কাস্টের মধ্যে ঢুকে গেল। এইবার আসি, মনে করো এর মধ্যে 10জন ওবিসি ঢুকে গেল, তাহলে ওবিসির সিট ছিল কত, 20টা। সেই ওবিসি সিটের মধ্যে যে 20টা ছিল, তার সঙ্গে 20টা তো থাকবেই সেখানে, প্লাস 10টা হয়ে গেল, মানে ওবিসির লোক ঢুকে গেল 30 জন। ওকে, এরকম এসসির ক্ষেত্রে হবে, এসটির ক্ষেত্রেও হবে, ইডব্লিউএসের ক্ষেত্রেও এরকম হবে। আলটিমেটলি আমরা ব্যাপারটা নিশ্চয়ই বোঝাতে পারলাম, ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো তো। যদি এরপরেও কোনো ডাউট থাকে তো আমায় বলতে পারো। তাহলে কোন দিকটা আমি ফলো করলাম এখানে, যে দিকটা হচ্ছে যে তোমার বয়স যদি জেনারেল বা ইউআরদের মতো থাকে, তাহলে তুমি যে কাস্টেই বিলং করো না কেন, তুমি কিন্তু সেটা জেনারেল হিসেবে ট্রিট হতে পারবে। এখানে একটা প্রশ্ন। আর যদি না হয়, তাহলে তুমি শুধু রিজার্ভেশনের মধ্যে যা সিট থাকবে সেখানেই তুমি পাবে, ঠিক আছে। বোঝা গেল। এইবার আমি আসি আরও 2-4টে কথা বলার। সেটা মনে করো কোনো একজন স্টুডেন্ট, তার বয়স মনে করো 35 বছর, কিন্তু সেখানে চাকরির বয়স 30 বছর জেনারেলে। তাহলে সে যদি জেনারেলের থেকে মনে করো সে ওবিসি হচ্ছে, ওবিসি হয়ে মনে করো সুযোগ পেল, পাওয়ার পরে সে যখন মেন পরীক্ষা দিল, মেন পরীক্ষা দেওয়ার সময় সে যদি ফার্স্টও হয়ে যায় সবার মধ্যে, তাও কিন্তু তাকে জেনারেলের মধ্যে নেওয়া হবে না, সে কিন্তু ওবিসির মধ্যেই সে বিলং করতে হবে। তার বুঝেছো ব্যাপারটা, এটা হচ্ছে রুলস। আচ্ছা, এরপরেও যদি এই বিষয়ে কোনো ডাউট থেকে থাকে, আমি ডাউট ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। আর ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি নেক্সট ভিডিও করব, এবং রিসেন্টলি একটা ভিডিও করেছি আমি। এবার আসি আমার সেকেন্ড কোশ্চেন তোমরা বলছিলে যে আচ্ছা স্যার, একজন মানুষ বা দুজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, সেম পরীক্ষা, তাহলে দুজনই সমান সমান নাম্বার উঠলো। মনে করো দুজনেই 60.33 নাম্বার পেয়েছে, দুজনও 60.33 নাম্বার পেয়েছে, নেবে একজন গভর্নমেন্টকে, তাহলে কাকে নেবে। ওই একই যদি মানে কোঠার মধ্যে হয় বা একই ইউআরের মধ্যে হয়, তাহলে যার বয়স বেশি তাকেই প্রাধান্যটা দেওয়া হবে, সেম মার্কস পেলেও। আই হোপ
আমি ঠিক করে বোঝাতে পারলাম? এই যে টোটাল ব্যাপারগুলো, এগুলো তোমার জানা দরকার। একজন কম্পিটিটর, একজন পরীক্ষার ক্যান্ডিডেট হিসেবে তোমার এগুলোকে জানতে হবে, হুটহাট করে চিন্তা করলে হবে না। তাই পরীক্ষায় যখন ফর্ম ফিল আপ করবে, তোমার বুদ্ধিটা কীরকম থাকবে, ইউআররা কী ফলো করবে, যেখানে আমি এটা কিন্তু দারুণ ট্রিক্স দিচ্ছি, ইউআররা কী ফলো করবে, যেখানে ওবিসি সিট বেশি থাকবে সেখানে কিন্তু ইউআররা কম করার চিন্তা করবে, কারণ ওবিসির পাবলিকগুলো বেশিরভাগই কিন্তু ইউআরের মধ্যে ঢুকে যায়। আই হোপ আমি এটাও বুঝিয়ে দিলাম। এবার এসসিরা বা ইডব্লিউএসরাও ঢুকে যায়, কিন্তু এসসিরা কিন্তু খুব একটা ঢুকতে পারে না, বেশি ঢুকতে পারে না, যেমন ওবিসি যেমন ঢোকে, বা এসটিরা একদমই কম ঢোকে, জেনারেলের মধ্যে ঢুকতে পারে না। এগুলো আমি নিয়ে অন্য প্রসঙ্গ। তাহলে আমি বয়সের ব্যাপারটা বোঝা গেল। এইবার আমি দুটো বলেছি, তাই বললাম। আর ওবিসিরা চিন্তা করবে যেখানে জেনারেল সিট বেশি আছে সেখানে তোমরা করার চিন্তা করবে, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। আচ্ছা, এই গেল। এবার আমি এই ভিডিও শেষে তোমাদের কাছে একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে তোমরা কি আরআরবি বোর্ড চয়েস সংক্রান্ত যে কোনো যখন ফর্ম বেরোবে, যেরকম রিসেন্টলি লোকো পাইলটের ফর্ম ভরা হচ্ছে, এখানে বোর্ড সংক্রান্ত চয়েসের কি ভিডিও চাও? চাইলে লিঙ্কে চাইলে মানে মেসেজ করো, আমি অবশ্যই দেবো। আচ্ছা, এবার আমি আসি বর্তমান আর্থসামাজিক পরিবেশে তোমায় যেভাবে পারফর্ম করা দরকার, বিশেষভাবে তোমাকে কিন্তু পারফর্ম করতে হবে। কেমনভাবে? কারণ এখন কম্পিটিশনের বাজার যে লেভেলে বেড়েছে, সবার কাছে কিন্তু মানে সোর্সের কোনো অভাব নেই, তাও কিন্তু মানুষ মানে হতাশ হয়ে যাচ্ছে। তো কম্পিটিশান লাইনে সিট সংখ্যা কম, চাকরির সংখ্যা কম, কিন্তু কম্পিটিটর টু মাস। সুতরাং এখানে মোটঘাট ভেদে লড়াই না করলে কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকবে। নর্মালি আমি কোনো বলি না আমাদের ব্যাচ সংক্রান্ত, তবু আমি বলে রাখছি, এ মাসের 27 তারিখ আমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলের ব্যাচ, স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অফলাইন ব্যাচ শুরু হচ্ছে 27 তারিখ থেকে। রিসেন্টলি জাস্ট শুরু হয়েছে অনলাইন ব্যাচ, শুরু হয়েছে স্টেট এবং সেন্ট্রাল, একটা ব্যাচেই সব কিছু কভার হয়ে যাবে। ওকে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে রাখি, 8820022385, আর ফোন নাম্বারটা হচ্ছে 9681026768। ওকে, আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার কথাগুলো শুনে তাদের জীবন যুদ্ধে সামান্য হলেও কোনো কাজে লাগবে। আর এই আশা রেখে আজকের মতো দ্য বিগ এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, এগিয়ে চলো। তোমাদের এগিয়ে চলাটা খুব জরুরি এই সমাজের জন্য। আর প্রত্যেকের বাবা মার কাছে একটা কমিটমেন্ট নাও যে আমি যদি সরকারি চাকরির লাইনে আসি, আমাকে জিততেই হবে, এনি হাউ এনি কস্ট। কারণ এখানে হেরে যাওয়া মানে অনেক কিছু হারানো। আমি যখন যুদ্ধে নেমেছি, জেতাটাই টার্গেট, জিতে গিয়ে নয় হার ছেড়ে দেবো, সেটা আলাদা ব্যাপার। চলো, বেস্ট অফ লাক, খুব ভালো থেকো আর এগিয়ে চলো। তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল।